তারা বলছে যে এবারের নির্বাচনটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করছেন যে এবারের নির্বাচনটি কি আসলে জমে উঠবে কিনা, বা শক্তিশালী বিরোধী দল পাওয়া যাবে কিনা, বা যারা ক্ষমতায় যাবে তারা কতটা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু ক্রাইসিস গ্রুপ বলছে যে এবারের নির্বাচনের নীতি নির্ধারক হবে যে পুরনো বিধি ব্যবস্থা বনাম নতুন বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার। এখন দেখুন, আমরা কিন্তু অনেক প্রত্যাশা করেছিলাম তরুণদের নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানের পরে, যে তরুণদের একটা অসাধারণ উত্থান হবে। বিশেষ করে এই অভ্যুত্থানের যারা সংগঠক ছিলেন তারা তো তরুণই ছিলেন। এর বাইরে আমরা দেখেছি ফ্যাসিবাদী সময়ে অনেক তরুণ সংগঠক নতুন রাজনৈতিক দল খুলে প্রচেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু দ্বিদলীয় কাঠামো আবারও তৈরি হয়ে গেল। একটা হচ্ছে বিএনপি দলীয় বৃত্ত, আরেকটি হচ্ছে জামাত নেতৃত্বে রাজনৈতিক ঐক্য। এর মধ্যে কিন্তু তরুণদের আশা বিলীন হয়ে গেল। কিভাবে? যেমন এনসিপি মানুষের মনের মধ্যে স্বপ্ন জাগিয়েছিল যে তারা এককভাবে দাঁড়াতে পারবে, তারা নির্বাচন করবে, তার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসবে, নতুন বয়ান আসবে জাতির সামনে। সেটি হয়নি। এনসিপি আবার জামাতের নেতৃত্বে জুটে গিয়েছে। অন্যদিকে আমি যদি বিএনপির দিকেও তাকাই, ধরুন গণ অধিকার পরিষদ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিপি, যেটা ববি হাজ্জাজের রাজনৈতিক দল, তো এই রাজনৈতিক দলগুলোর উপরও মানুষের আশা ছিল, প্রত্যাশা ছিল। মানুষ মনে করেছিল যে তাদের যে ভিন্নমাত্রিক চিন্তা, তাদের কর্মপন্থা, সেগুলো নিয়েই যদি জনগণের কাছে যেতেন তাহলে মানুষ নতুন কিছু পেতে পারত। কিন্তু সেটা হয়নি। আমরা কি দেখলাম? যে ববি হাজ্জাজ, নুরুল হক নূর বা আরও অনেক তরুণরা বিএনপিতে গিয়ে নির্বাচন করছে। মানে আমরা সেই পুরনো আওয়ামী লীগ এবং বিএনপির বৃত্তের মতোই এবারও জামাত এবং বিএনপির বৃত্তের মধ্যে দুভাগে বিভক্ত হয়ে গেলাম। এখন যে প্রশ্নটি আমাদের সামনে বড় আকারে উপস্থাপিত হচ্ছে, যে এই বৃত্ত থাকুক আর না থাকুক, নতুন বন্দোবস্তের মধ্যে যারা থাকবেন তারাই মানুষের কাছে গ্রহণযোগ্য হবেন, জনগণ তাদের বিজয়ী করবে। দুটো রাজনৈতিক দলই তো পুরনো। যে বৃত্ত তৈরি হয়েছে, জামাত ব্রিটিশ আমলে তারা প্রতিষ্ঠিত হয়, আর বিএনপি মুক্তিযুদ্ধের পরে। তো একেবারে নতুন দল এই দুটিকে বলা যায় না। কিন্তু এই দুটি দলের মধ্যে যারা তাদের পরিকল্পনা জনগণের কাছে নতুন রূপে উপস্থাপন করতে পারবে ২৪-এর গণ অভ্যুত্থানের পর, নতুন বাংলাদেশের যে আশা জেগেছে সেটা স্পষ্টভাবে তুলে ধরতে পারবে। ১৮ মাসে তারা কি কি কাজ করেছে এগুলোও জনগণ পর্যবেক্ষণ করবে। তাদের ইশতেহার কি, কর্মপন্থা কি, ক্ষমতায় গেলে কি কি করতে পারবে, জনগণের জন্য বাস্তবসম্মত কি হবে, এই বিষয়গুলো থাকবে। কিন্তু আমাদেরকে অক্টোপাসের মতো একেবারে অস্ত্রে পৃষ্ঠে ধরেছে এই যে অপপ্রচার এবং ফেক ভিডিও। এবার কিন্তু শুধুমাত্র ভোট কেন্দ্রে সংঘাত হবে তা নয়। ভোট কেন্দ্রে সংঘাত কিভাবে তৈরি হতে পারে? সোশ্যাল মিডিয়ায় তৈরি হতে পারে। সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ছড়িয়ে দিতে পারে, ভার্চুয়াল মিডিয়া প্রকাশ্যে চলে আসবে, তখন দ্বন্দ্ব তৈরি হবে। ধরুন, ইনফ্যাক্ট মানিক, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এটি নিয়ে ইতিমধ্যে বেশ কিছু অঘটন ঘটেছে সোশ্যাল মিডিয়া। যথার্থ বলেছেন। প্রথমে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ তৈরি হচ্ছে, এরপর এই উত্তাপ সরাসরি অফলাইনে মাঠে গড়াচ্ছে। তো এটা দুভাবেই হতে পারে। একভাবে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে এই ধরনের ফেক ভিডিও তৈরি করতে পারে। ধরুন, এই গ্রুপ থেকে তৈরি হলো, ওই গ্রুপ থেকে তৈরি হলো। আবার তৃতীয় আরেকটি পক্ষ মুখিয়ে আছে সংঘাত বাঁধিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমার কাছে এই তথ্য আছে যে কলকাতার নিউ টাউনে ২-৩টা ফ্ল্যাট ভাড়া করে ফেক আইডি খুলে শুধুমাত্র বিএনপি এবং জামাতের বিরুদ্ধে পরস্পর বিরোধী কন্টেন্ট বানিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যারা প্রত্যেকটা আসনে আসনে সংঘাত বাঁধানোর জন্য নতুন নতুন পন্থা খুঁজছে। এবার কিন্তু এটির আরেকটি নাম এসেছে, ন্যারেটিভ নাম দেয়া হয়েছে, যে ন্যারেটিভ। আবার কেউ এন্টি ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ, এই ন্যারেটিভকে ডিবাঙ্ক করতে চাই, এই নামটি দেয়া হয়েছে। মানে বয়ান। হ্যাঁ, বয়ান। এবছর ন্যারেটিভ নামে বেশ বিকচ্ছে এখন। ২৪-এর গণ অভ্যুত্থান তো আমাদের কিছু না কিছু শিখিয়ে গেছে, কিছু কিছু শব্দ দিয়েছে। তো এই শব্দগুলোর উপর ভিত্তি করেই অনেকে মানুষের মনে আকৃষ্ট করতে চাইছে, মানুষকে নতুন কিছু শোনাতে চাইছে। তো ফলে ন্যারেটিভটা আসছে, মানে বয়ানটা আসছে, যে বিএনপির বয়ান কি, জামাতের বয়ান কি, বা বামপন্থীদের বয়ান কি, কোন বয়ান নিয়ে মানুষের সামনে হাজির হচ্ছি, প্রেজেন্টেশনটা কি হচ্ছে। ট্রেন্ডিং এখন। অবশ্যই একটা বিষয় আপনি খেয়াল করবেন, যে আমাদের যে ছাত্র সংসদের নির্বাচনগুলো হয়েছে সেগুলোতেও কিন্তু
এই ধরনের কন্টেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন এবারেও আমি গ্রামে গঞ্জেও দেখলাম যে গ্রামের তরুণরা, যুবকরা, বৃদ্ধও বটে, তারা কন্টেন্ট দেখছে। ওই গ্রামের প্রার্থী কি কি কন্টেন্ট করলো, আজকে কোথায় প্রচারণায় যাচ্ছে, সেই ভিডিওগুলো কিন্তু সহজেই তারা পাচ্ছে এবং কমেন্ট করছে, সেগুলো দেখে উচ্ছ্বাস প্রকাশ করছে। আবার পোলিং হচ্ছে এখানে। হ্যাঁ, প্রতিপক্ষের বিরুদ্ধে আবার লিখছে, আবার পোলিং হচ্ছে। তো উত্তেজনা এটা স্বাভাবিকতার মধ্যে থাকলে কোনো মানে সমস্যা নেই। উত্তেজনা বাঁধবার জন্য যা যা দরকার সবগুলো রেডি আছে, সব রেডি আছে, এখন শুধু বাঁধলেই হয়। সেটাই। এবং বাঁধিয়ে দেওয়ার জন্য কেউ কেউ বলছে লাগ ভেলকি লাগ। পক্ষও রেডি আছে, তারা কাজও করছে বাঁধিয়ে দেওয়ার জন্য। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য কি প্রশাসন বা নির্বাচন কমিশনের কোনো উদ্যোগ দেখেন আপনি? নির্বাচন কমিশন অনেক কথা বলছে। নির্বাচন কমিশন বলছে যে মানে ইতিহাসের সবচেয়ে চমৎকার নির্বাচন হবে, না, বা চমৎকার সরকারের বলেনি, পক্ষ বলছে যে থেকেও বলছে ঐতিহাসিক নির্বাচন। ঐতিহাসিক। কিন্তু তো ঐতিহাসিক তো ইতিহাস নানান সবসময় ভাবে আমরা রচনা করা পজিটিভ যায়। অর্থেই ধরি। ঐতিহাসিক মানে কি একটা সুবিবেচনা প্রসূত কর্মতৎপরতা, ঘটনা। না, মীর জাফরও কিন্তু ইতিহাসের চরিত্র, সিরাজদৌলাও মীর জাফরের মানে ইতিহাসের চরিত্র। সাধারণত আমরা যে পজিটিভ অর্থে নেই যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটালাম, হ্যাঁ, আবার নেগেটিভ হলে তো সেটাকে আমরা বলি যে ইতিহাসের নিকৃষ্ট ঘটনা। যাই হোক, তো দেখুন, ঐতিহাসিক ঘটনা কি ঘটার কোনো সম্ভাবনা আছে? আপনি এমন জানেন ঘটনা? কি এমন যে যেদিন ঘটনা তফসিল ঘোষণা করা হলো তার পরের দিন উসমান হাদিকে হত্যা করা হলো, মানে গুলি করা হলো, তার পরের সপ্তাহতে আবার তিনি শহীদ হলেন। তো এরপরে এরপরের সপ্তাহে আবার মুসাব্বির। মুসাব্বির, খুলনায় বিএনপির এক নেতাকে হত্যা করা হলো, যশোরে হত্যা করা হলো, জামাতের নেতাদের হত্যা করা হয়েছে ময়মনসিংহে ঢাকাতে, একজনকে পুড়িয়ে মেরে ফেলা হলো। পুড়িয়ে মারা হলো দীপচন্দ্র দাস। এরপরে আমরা দেখছি সাভারে ভ্যাগাবন একজন 5 জনকে মেরে ফেলছে। হ্যাঁ, তো এই ঘটনাগুলো কেন বন্ধ হচ্ছে না? মানে এটা তো একটা ঐতিহ্যের এগুলো কি মধ্যে আছে। ইতিহাসের অংশ হবে তাহলে? এগুলোই যদি ইতিহাসের অংশ হয় তাহলে সেটা কেমন ঐতিহাসিক হবে তা তো আমাদের সামনে স্পষ্ট। নির্বাচন কমিশন কিন্তু একেবারে অযোগ্যতার পরিচয় দিচ্ছে। এখন এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনারদের। তাহলে তাদের ভূমিকা কোথায়? যে প্রধান নির্বাচন কমিশনার শহীদ উসমান হাদির মৃত্যুর পরে বলে এটা স্বাভাবিক ঘটনা, সেই নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? একটাই এই যে মুসাব্বিরের ঘটনা ঘটলো, এই যে যশোরে একটি হত্যাকাণ্ড হলো, ঢাকাতে কদিন আগে আরেকটি হত্যাকাণ্ড হলো, এইগুলোর বিচার ত্বরান্বিত করতে প্রধান নির্বাচন কমিশনার কি ভূমিকা পালন না, করেছে? এগুলো আসলে বিচার করা নির্বাচন কমিশনের কাজ না। নির্বাচন কমিশনের কিন্তু কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে যাতে এই ঘটনাগুলো- নির্দেশ দেওয়া উচিত। এগুলোকে বিচ্ছিন্ন না বলে চিহ্নিত করে আমলে নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া, যাতে এই ঘটনাগুলো আবার আচ্ছা ধরুন আবার না এই যে ঘটে। তাসনিম জারা, আমি তার নামটি আনলাম, সে প্রচারণা চালাচ্ছে মহল্লায় মহল্লায় গিয়ে 2-3 জন 4 জন নিয়ে, যেহেতু সে স্বতন্ত্র, তার অনেক বড় হয়তো বহর নেই। দল নেই, বহর নেই। এখন মানে এই তাসনিম জারার উপর যদি কেউ আক্রমণ করতেই পারে, তাহলে এইটা বন্ধ করার জন্য কোনো উদ্যোগ কি নির্বাচন কমিশন নিয়েছে?